নমস্কার, বাংলা শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে এটা একটা সাবসিডিয়ারি চ্যানেল সার্কার ট্রেডার্সে। সার্কার ট্রেডার্সে অলরেডি আমাদের স্যার একটা এই টপিকটার উপরে একটা ভিডিও করেছে। আপনারা অবশ্যই সেটা দেখবেন। কিন্তু যারা আমাদের বাঙালি ভাই আছে, যারা হিন্দিটা অতটা বোঝে না, তাদের জন্য আমি এই টপিকটার উপর আপনাদের জন্য আবার একটা সিম্পলিফাইড ওয়েতে ভিডিও এনেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সো এই যে ফেড রেট কাট, এটা এখন হট টপিক। শুধু যে ভারতীয় শেয়ার বাজার সেটা নয়, অল ওভার ওয়ার্ল্ড ইকোনমিতে এটা একটা হট টপিক। আমরা বুঝতে চেষ্টা করবো যে এই ফেড রেট কাটের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কি কি ইম্প্যাক্ট আসতে চলেছে। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পয়েন্ট, ওয়াই ইউএস মার্কেট ইজ সো ইম্পর্টেন্ট। ইউএস মার্কেট কেন এতটা ইম্পর্টেন্ট? যখনই ইউএস মার্কেটে কিছু না কিছু হয়, আমাদের যে ভারতীয় শেয়ার বাজার আছে সেটা কিছু না কিছু ইম্প্যাক্ট ঘটবেই, এবং শুধুমাত্র ছোটখাটো ইম্প্যাক্ট না, একটা বড় ইম্প্যাক্ট দেখা যায়। তারই ব্যাপারে আমি তিনটে টপিক এনেছি। ফার্স্ট হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি। দেখুন, যে যত বড় বড় কথাই বলুক যে চায়না এত কিছু করে ফেলছে, চায়না আস্তে আস্তে বেড়ে উঠছে, কিন্তু এটা একদম বাস্তব সত্যি কথা যে এখনো পর্যন্ত কিন্তু ইউএসএ স্টক মার্কেট বা ইউএসএ ইকোনমি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি। বিশ্বের সব থেকে বড় ইকোনমি কিন্তু এখনো পর্যন্ত আমেরিকার ইকোনমি। এবং নেক্সট, দ্যাট ইজ নাম্বার 2, ফরেন ইনভেস্টর। ফরেন ইনভেস্টরের ব্যাপারে কেন বলবো? দেখুন, আমাদের ভারতীয় শেয়ার মার্কেটে যে যত ফরেন ইনভেস্টর আছে তাদের মধ্যে সব থেকে বেশি কিন্তু ফরেন ইনভেস্টর আছে এই ইউএসএ স্টক মার্কেট থেকেই। সো এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, দ্যাট ইজ ইন্ডিয়াস বিগেস্ট ট্রেড পার্টনার। দেখুন, সারা বছর ভারত নানান দেশের সাথে ট্রেড করে, তাদের মধ্যে সব থেকে বেশি ট্রেড ট্রানজাকশন কিন্তু ঘটে ইন্ডিয়া উইথ ইউএসএ। ইউএসএর সাথে সব থেকে বেশি ট্রেড ট্রানজাকশন হয় ইন্ডিয়া, এবং তার জন্যই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এবং এই পয়েন্টগুলোর জন্যই আমাদের স্টক মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট সাথে একদম ইন্টারলিঙ্কড। ওকে, নেক্সট, দ্যাট ইজ নাম্বার 2 পয়েন্ট, ফেড অর ফেডারেল রিজার্ভ কি? এটা আপনি নাম শুনেছেন, ফেড করছে। এটা ফেডের পুরো নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ। দেখুন, আমাদের যেমন আরবিআই আছে, দেখতে পাচ্ছেন, আমাদের যেমন আরবিআই আছে তেমনই ওখানে একটা ইউএস সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম আছে। আমাদের আরবিআই হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম, এবং ইউএস এর সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম হচ্ছে এই ফেড বা ফেডারেল রিজার্ভ। ঠিক আছে, এবার যেটা মেইন কথা, যে কি ঘটেছে, আলটিমেটলি কি ঘটেছে তার নিউজ আমি এখানে দেখতে পেয়ে যাচ্ছি। কি বলছে? দ্য ইউএস ফেডারেল রিজার্ভ কাট ইটস কি লেন্ডিং রেট বাই 0.5% অন ওয়েডনেসডে সেপ্টেম্বর 18, 2024। তাহলে কথা হচ্ছিল যে 25% অথবা 50% এর মতো, মানে 0.25% অথবা 0.50% কাট করা হবে। কিন্তু দেখুন, এখানে কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে হাফ অফ পার্সেন্টেজ, মানে 0.50 কিন্তু কাট করা হয়েছে। এটা একটা ভালো ইন্ডিকেশন গ্রোথের জন্য। কারণ কি, আসলে এই রেপো রেটটা কি? আসলে এই রেপো রেটটা হচ্ছে যে কোন পার্সেন্টেজ বা কোন রেটে আমরা এই যে ব্যাংকিং সেক্টর আছে সেই ব্যাংকিং সেক্টররা কোন রেটে লেন্ডিং বা বরোইং করতে পারবে। দেখুন, এই রেটটা যত কম হবে ততই কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো হবে। এবং এটা কে ঠিক করে? এটা ঠিক করে মেইনলি যে সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেম থাকে, যে কোনো কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকিং সিস্টেমই কিন্তু এই পয়েন্টটাকে ঠিক করে। এবং এটা কমে যাওয়ার ফলে কি হবে? যারা বড় বড় ইনভেস্টর আছে, যারা বড় বড় বিজনেসম্যান আছে, তারা কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা ইনভেস্টমেন্টে লাগাবে। এবং এর ফলে যে কোনো স্টক মার্কেট, তারা যদি ইন্ডিয়ান স্টক মার্কেট চুজ করে বা অন্য আলাদা স্টক মার্কেট চুজ করে, সেখানে কিন্তু একটা ভালো গ্রোথ দেখা যাবে। এবার আপনারা বলতে পারেন যে তাদের কাছে তো অনেকগুলো অপশন আছে, তারা কেন ইন্ডিয়ান স্টক মার্কেটেই ইনভেস্ট করবে? তাহলে এখানে আপনি দেখে নিতে পারেন যে ইন্ডিয়ান মার্কেটে কেন তারা ইনভেস্ট করবে। দেখো, MSCI EM ইনডেক্স, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনডেক্স, কারণ এটাই ডিটারমাইন করে যে কোন দেশের যে স্টক মার্কেট আছে সেটা কোন র‍্যাঙ্কিং এ থাকে। এখানে কারেন্টলি ইন্ডিয়া নাম্বার 1। কাকে সারপাস করেছে? এবার ইন্ডিয়া কাকে সারপাসিং করেছে? ইন্ডিয়া সারপাসিং চায়না। সো ইন্ডিয়া এখন নাম্বার 1 গ্লোবাল মার্কেটে। কেউ যদি ইনভেস্ট করতে চায় সেখানে ইন্ডিয়া কিন্তু এখন নাম্বার 1। অন্যান্য যেসব দেশ আছে, যেমন জাপান আছে, জার্মানি আছে, অস্ট্রেলিয়া আছে, সেই তুলনায় এখন ইনভেস্টরদের মতে কিন্তু ইন্ডিয়া নাম্বার 1। চলুন দেখে যাক এবার নেক্সট পয়েন্টে আসা যাক। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো যে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা রেট কাট হয়েছে, এরপর কি রেট কাট হবে না? অবশ্যই। এখানে কিন্তু তাদের যে অথরিটি আছে তারা কিন্তু এটাও পয়েন্ট আউট করে দিয়েছে যে 2025 পর্যন্ত কিন্তু আরো একবার রেট কাট দেখা যেতে পারে।
এবং এবার চলে আসি আমাদের যে মেন মুদ্রা, যে মেন ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান স্টক মার্কেট। এই যে সিচুয়েশনটা হয়েছে গ্লোবাল মার্কেটে, এটা ইন্ডিয়ান স্টক মার্কেটে কি ইম্প্যাক্ট আনতে চলেছে। এবং এখানে আমি দেখতে পারেন যে কয়েকগুলো পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম কি, যে এই যে রেড কার্ড হয়েছে, রেড কার্ড ফলে কি হবে, ইন্ডিয়ান রুপি কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন আসবে। ইন্ডিয়ান রুপি অ্যাপ্রিসিয়েশন কেন আসবে না, বাইরের যে টাকাটা আছে সেটা এবার ইন্ডিয়ান স্টক মার্কেটে তারা ইনভেস্ট করবে। বাইরে কি হবে, তারা যে ফরেন ইনভেস্টর আছে, সেই ফরেন ইনভেস্টর তাদের ব্যাংক থেকে লোন নেবে, বরোইং করবে এবং সেই বড় করে তারা এই ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করবে। এবার নাম্বার 2 এ সেটাই বলেছি যে ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়ান স্টক মার্কেট। এবার ইনভেস্টমেন্ট তো হবে, এবার ইনভেস্টমেন্ট হলে আমরা কোন সেক্টরে বেশি ফোকাস করব, সেখানে আমি তিনটে সেক্টরকে আপনাদের জন্য ফোকাসে এনেছি। আপনি দেখতে পারেন, প্রথম হচ্ছে আইটি সেক্টর, এবং তারপরে হচ্ছে পাওয়ার সেক্টর, এবং নাম্বার 3 দ্যাট ইজ কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশন সেক্টরে আপনি দেখতে পারেন লারসেন টার্বো আছে, আদানি পোর্টস আছে। এবং এই জায়গাটা সবথেকে বড় জিনিস, কারণ আমি মনে করি এই ব্যাপারটা হয়তো আপনাকে কেউ বলেনি, যে যখন কোন ইকোনমিতে টাকা আসে, মানে কিভাবে ফ্লো করে। প্রথমে দেখুন, প্রথমে টাকাটা আসে লার্জ ক্যাপে, কিন্তু আমরা ভুল করি যে প্রথমেই স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দিই। কারণ কিভাবে, আমরা ভাবি যে স্মল ক্যাপে আমরা বেশি প্রফিট করতে পারবো, কিন্তু এটা ভুল। যে কোনো এফআইএস যখন ইনভেস্টমেন্ট করে তারা প্রথম কিন্তু লার্জ ক্যাপে ইনভেস্ট করে, তারপর টাকাটা যায় মিড ক্যাপে, তারপর যে টাকাটা যায় স্মল ক্যাপে। সো আমরাও চেষ্টা করবো যে এই যে রেশিওটা আছে বা এই যে ফ্লোটা আছে এইটাই মেনটেন করা। প্রথমে আমরা চেষ্টা করবো, এখানে দেখুন আইটি সেক্টরে যে আমি ভালো ভালো দুটো স্টকের নাম লিখেছি, সেটা হচ্ছে কি টিসিএস, নাম্বার 2 ইনফোসিস। পাওয়ার সেক্টরে যে দুটো ভালো ভালো স্টকের কথা বলছি, সেটা হচ্ছে টাটা পাওয়ার, সেখানে হচ্ছে আদানি গ্রিন। কনস্ট্রাকশন সেক্টরে যে কথা যে দুটো স্টক বলেছি, সেটা হচ্ছে কি লারসেন টার্বো, তারপর হচ্ছে আদানি পোর্টস। এবার আপনি বলতেই পারেন যে আমি বারবার এখানে কেন এখানে আদানি গ্রিন আর আদানি পোর্টস এর কথা বলেছি। আপনারা হয়তো শুনে থাকবেন যে যখনই গ্লোবাল ক্রাইসিস চলছে, আদানি পোর্টস এর নিয়ে প্রবলেম চলছে বা আদানির এখানে প্রবলেম চলছে, বাংলাদেশে প্রবলেম চলছে, কেন চলছে? কারণ এই আদানি হচ্ছে একমাত্র কোম্পানি যে কিন্তু সবথেকে বেশি গ্লোবালাইজেশনে ফোকাস করে। বলতে পারেন যে টাকারও নানান জায়গায় অফিস আছে, কিন্তু তা হলেও বর্তমানকালে আদানি সবথেকে বেশি গ্লোবালাইজেশনে ফোকাস করে। তো যখনই বাইরে থেকে টাকা আসবে, আমার মনে হয় আদানি কিন্তু সেটাতে এফেক্ট হবে। আশা করছি আপনাকে এটা বুঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন। নমস্কার।